হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সপ্তম শ্রেণীর গণিত রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের জন্য আমি 9 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 8 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখুন আগের স্কুলগুলো দেখে নাও। আচ্ছা, আজকে 9 নম্বর স্কুল করাবো। আমরা ক্লাস তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো, আমরা দেরি করবো না। আজকের ক্লাসে দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের এখানে কী বলেছে, আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। দেখো -3 -2, এখানে ডট ডট মানে আরও আছে, মানে -3 আছে, তো -3 -4 -5 এরকম সংখ্যাগুলো আরও আছে, তার জন্য ডট ডট দিয়েছি। তারপরে -2 -1 0 1 2 3, তারপরে ডট ডট মানে 3 4 5 6 এরকম সংখ্যাগুলো আছে। তো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা বলা হয়? তা তোমরা জেনে রাখবা, এইসব সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। অ্যান্সারটা হবে পূর্ণ সংখ্যা। অখণ্ড সংখ্যা, দেখো শূন্যটা যদি না থাকতো তখন আমরা অখণ্ড সংখ্যা বলতাম। আর স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 ডট ডট মানে চলছে আরও, মানে 5 6 7 চলতে থাকবে, তো এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, -1 গুণিত -1, তা -1 গুণফলটা চেয়েছে। দেখো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, আর 1 1 তো 1, তাহলে +1 বলতে 1, তাহলে বি নাম্বার অপশানটা ঠিক আছে। এই যে 1 1 মানে প্লাস দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, এটা -26 ভাগিত 26, তো কত হবে? এটা এখানে দেখো, মানে তোমাদের যদি আমি এটা দেখাই, দেখো -26কে আমি এখানে দেখা দিচ্ছি। দেখো এই যে -26কে তুমি ভাগ করছো 26 দিয়ে, তো 26 কেটে দাও, তো এইভাবে কেটে গেলে কত হবে? এটা তো মাইনাস আছে, মাইনাস চিহ্ন, আর 1 উপর নিচ কেটে গেল মানে 1, তাহলে -1 আমাদের অ্যান্সারটা আসবে, বি নাম্বার অপশানটা। আর চারের প্রশ্ন দেখো, a(x⁴n) এর নিধান হলো, মানে দেখো এখানে নিধান জানতে চেয়েছে, নিধান আমাদের কোনটা হবে? তাহলে এখানে দেখো এই 4 নম্বর প্রশ্নের নিধান যেটা বলবা সেটা এখানে x হবে। এই যে দেখো x মানে নিধান হচ্ছে x, মানে যেটা হচ্ছে মূল সংখ্যাটাকে নিধান বলা হয়, আর এই যে পাওয়ারটা ওটাকে ঘাত বলা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের এই যে নিধান, আর এটা হচ্ছে ঘাত। তাহলে নিধানটা কী হবে? এখানে নিধানটা হবে আমাদের, নিধানটা হয়ে যাবে x হয়ে যাবে, বি নাম্বার অপশানটা আমাদের এখানে, ঠিক আছে। এই যে নিধান x, আর এখানে x⁴n এই যে চলরাশিটা আছে, এর সহগটা কিন্তু a, ঠিক আছে। তাহলে নিধানটা কিন্তু x, মূল সংখ্যাটাকে নিধান বলা হয়। এই যে তোমাদের যে বলি যে 2 এর পাওয়ারে ধরো 5 আছে, তাহলে 2টা তো মূল সংখ্যা, 5 হচ্ছে পাওয়ার, তা 2টা হবে নিধান আর 5টা হবে ঘাত, পাওয়ারকে ঘাত বলা হয়। ওকে, তাহলে নিধান মনে রাখবা তোমরা। তা নিধানটা আমাদের x। 5 নম্বর প্রশ্ন দেখো, 5এর প্রশ্নটা আমাদের কি বলেছে, এ শূন্য ছাড়া, এটা শূন্য হবে না, যে কোনো পূর্ণ সংখ্যা হলে a⁻−1, মানে এর পাওয়ারে -1 আছে, a⁻−1 এর মান কোনটা হবে? তো এটা 1/a হবে। দেখো মাইনাসের জন্য 1/a হয়ে যাবে, মনে রাখবা, ঠিক আছে। মাইনাসের জন্য মাইনাস আছে বলে 1/, আর এ বলতে মানে পাওয়ার 1 ছিল, তো 1 আমরা দিলু কি না দিলু কি, যদি এখানে 2 থাকতো, যদি এভাবে থাকতো a⁻−2, তাহলে এটা তো আমরা 1/, যে মাইনাসের জন্য 1/, a 2 আছে তো 2 দিয়ে দিবা, এখানে 1 আছে বলে 1 আমরা দিইনি, 1/a, ঠিক আছে। অ্যান্সারটা কিন্তু a নাম্বার। 6 নম্বর প্রশ্ন, n সংখ্যক বর্গাকার চিত্রের বাহু সংখ্যা কত হবে? দেখো একটি বর্গক্ষেত্রের বাহু সংখ্যা আমরা কি জানি? দেখো একটি বর্গক্ষেত্রের বাহু সংখ্যা হয় 4টি, যে কোনো বর্গক্ষেত্রের বাহু সংখ্যা হয় 4টি। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহু সংখ্যা 4টি হলে n সংখ্যক, মানে nটি বর্গক্ষেত্রের বাহু সংখ্যা কত হবে? তাহলে nটির বর্গক্ষেত্রের বাহু সংখ্যা হবে 4n, তাই তো, n দিয়ে গুণ করে দেবা। দেখো একটির 4টি, দুটির কত হবে? দুটির 8টি, তিনটির 12টি, তোমরা গুণ হচ্ছে না, 4 দিয়ে 8, 4 3 12, তাহলে nটির কত হবে? 4 আর n গুণ করে 4n, তাহলে এতটি হবে আমাদের বাহু সংখ্যা, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা 4n, দেখো আমাদের a নাম্বার অপশানটা। তারপরে প্রশ্ন দেখো, আমাদের এবার 7 নম্বর প্রশ্নটা কী বলেছে, 8x⁴0। দেখো x⁴0 বলতে পাওয়ার যদি 0 হয়, তাহলে x এর মানটা 1 হয়ে যাবে, মানে এভাবে দেখো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে দেখো, মানে 8 আছে না, আর এখানে ধরো x⁴0 আছে, তাহলে দেখো 8 গুণিত এই যে মানটা আছে এক্সের পাওয়ারে 0, এই মানটা 1 হয়ে যাবে। পাওয়ার 0 হলে পরে মানটা কী হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এখানে 8 × 8, তাহলে অ্যান্সারটা আমাদের 8 দাঁড়িয়ে গেল, তাহলে এর মানটা হয়ে যাবে 8, বি নাম্বার অপশানটা। তারপরে দেখো 5/0 এর মান কত হবে? দেখো এখানে লক্ষ্য করো 5/0 মানে 5কে 0 দিয়ে ভাগ, 5/0 মানে এটাই বোঝায়, 5কে 0 দিয়ে ভাগ। তাহলে দেখো 0 দিয়ে তো ভাগ করা যায় না,
তাই না? মানে এই যে হর, এটা লব, এটা হর, মানে হরে কখনো শূন্য হবে না। যদি হরে শূন্য হয়ে যায় তাহলে সেই মানটা আমরা অবাস্তব পেয়ে যাব, মানে অসংগত পেয়ে যাব। অ্যান্সারটা সি নাম্বার হয়ে যাবে, অসংগত। পরের প্রশ্ন 9 নম্বর, √3 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এর আসন্ন মানটা আমরা বের করে দেখাবো তোমাদের। তো চলো দেখো, তাহলে এখানে অঙ্কটা ভালো, এটা ভালো করে দেখো মন দিয়ে, যে √3 3 দশমিক আসন্ন মান আমরা কী করে বের করব। একটু বড় হবে অঙ্কটা। তাহলে দেখো এই যে আমাদের √3 আছে না, এই √3 3 দশমিক আসন্ন মান যদি বের করতে বলি তাহলে তোমরা এভাবে 3 নিয়ে নেবা, আর দশমিক এক জোড়া শূন্য আর এক জোড়া শূন্য, এই যে জোড়া জোড়া এভাবে শূন্য করে নিবা। এই যে দেখো 3 দশমিক বলেছে, তো সাধারণত তোমরা 4 জোড়া শূন্য নিবা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এই ক্ষেত্রে আমরা আর এক জোড়া নিয়ে নেবো, 5 জোড়া নিয়ে নেবো। এই যে দেখো, হ্যাঁ, মানে 4 জোড়া নিলেই হবে। 3 দশমিক বললে পরে 4 জোড়া নিবা, 2 দশমিক বললে 3 জোড়া নিবা, 4 দশমিক বললে 5 জোড়া নিবা। কিন্তু এখানে 4 জোড়া নিব, কিন্তু 1 জোড়া আমাদের বেশি প্রয়োজন পড়বে এই অঙ্কের জন্য বিশেষ করে, তাই না? তো চলো আমরা এখানে 5 জোড়া শূন্য নিয়ে নিলাম। তো এবার কী করব, এবার আমরা এই যেভাবে বর্গমূল করি, বর্গমূল আমরা করব, মানে √3 বর্গমূল করতে হবে। তো যেরকম 4-এর বর্গমূল বা 9-এর বর্গমূল, এভাবে এর বর্গমূল। তো বর্গমূল করার নিয়ম দেখো, এখানে 3 আছে, 3কে ধরবো, যেহেতু এরা জোড়া জোড়া আছে, যে বিজোড় থাকবে ছুট তাকে নিয়ে কাজ করতে হয়। এখানে দেখো যে কোনো সংখ্যা বসাতে হয়, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করো। যদি 2 বসাও তাহলে 2 দিয়ে তো 4, তা 4 কিন্তু বড় হয়ে যাচ্ছে 3-এর চেয়ে, বড় নেওয়া যাবে না, ভাগের নিয়ম, ভাগের সাহায্যে আমরা বর্গমূল করছি। তাহলে এখানে আবার সংখ্যাটা কত নেব, এখানে সংখ্যাটা আমরা 1 নিয়ে নেব। 2 নিয়ে বড়, তাহলে 1 নিয়ে নাও, তাহলে 1 নিলে 1 1 1। এবার এখানে বিয়োগ করো, 2 নেমে গেল। আচ্ছা, তাহলে এখানে একটা টান দেবা, এই যে 1 আছে না, 1-এর ডবল বসাও। তাহলে 1-এর ডবল কত, মানে এখানে যে থাকবে তাকে 2 দিয়ে গুণ করে বসাবা। তাকে 2 দিয়ে গুণ করে বসালে কত হবে, এই যে 1-কে 2 দিয়ে গুণ করে 2 1-কে 2, এই একটু ফাঁকা রাখবা যেন একটা সংখ্যা বসানো যায়। এবার এটা ছোটো হয়ে যাবে, এখানে যদি 1ই নাও তবু তো এটা ছোটো হয়ে যাবে, তার জন্য 1 জোড়া শূন্য নামাও, এখন 200 হয়ে গেল। এবার 2-এর পাশে যে কোনো সংখ্যা বসাতে হবে। ধরো আমি 7 বসাচ্ছি, দেখো, তাহলে 7 বসালে 7 দিয়ে গুণ, তাহলে যদি 7 দিয়ে গুণ করো তাহলে 189 পেয়ে যাবা। দেখো 8 দিয়ে গুণ করলে এবার বড় হয়ে যাবে, মানে যদি 8 বসাও তো 8 দিয়ে গুণ করতে হবে, তখন কিন্তু বড় মান পেয়ে যাবা। তাহলে আমাদের 189 দিয়ে যাবে। তাহলে আমরা 7 বার নিলাম, এখানে আমরা 7 নিয়ে নেবো, এখানে 7 নিলে এখানেও 7 নিয়ে নাও। আচ্ছা, এবার এখানে বিয়োগ করো, এই বিয়োগটা দেখো, এটা আমাদের 1 আর এটা আমাদের, এটা 9 হয়ে যাবে, তো আবার 1, এটা মিলে গেল, তাহলে এখানে 11 হয়ে গেল। এবার এখানে একটা টান দিবা, এবার এই যে 17 আছে না, 17-এর ডবল বসাও, কত 34, একটু ফাঁকা রাখবা। এবার এটা ছোটো হয়ে গেল, তাহলে এবার এই পরের জোড়া শূন্যটা নামালাম, এই যে, তাহলে আমাদের দেখো এই জোড়া হয়ে গেছে, এই জোড়া হয়ে গেল, আমরা দাগ মেরে দিলাম, এরকম আমাদের বোঝা যাবে। এবার আমরা 34-এর পাশে কী নেব, 34-এর পাশে 3 নিয়ে 3 দিয়ে গুণ করো। দেখো 34-এর পাশে 3 নিলে পরে 3 দিয়ে গুণ করবা, এটাই নিয়ম আমাদের। এটা গুণ করো, 9 3 4 12 2 3 3 9 1 10, দেখো 1029 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখবো 1029। দেখো 4 দিয়ে যদি গুণ করো, 4 বসে 4 দিয়ে, তাহলে কিন্তু বড় হয়ে যাবে, তাহলে 3 বারে যাবে, তাহলে এখানে 3, তাহলে এখানে আমরা নিয়ে নেবো 3। তাহলে বিয়োগ করবো, তাহলে যে বিয়োগ করে এটা হবে 1, এটা 9, এটা হবে আমাদের 7, ঠিক আছে, 71। আচ্ছা, এখানে আবার টান দেবো, এর ডবল বসাবো, তাহলে এর ডবল বসাবো মানে 2 দিয়ে গুণ, ঠিক আছে, এখানে যা থাকবে তার ডবল হবে এখানে, তা 2 দিয়ে গুণ করে এটা হবে 6, একটু জায়গা রাখবা ফাঁকা, আর 2 7 14 4, আর 2 কে 2 3, এই যে দেখো 346 হয়ে গেল আমাদের। এখন আর এক জোড়া শূন্য নামাও, তাহলে আমরা এখানে এই জোড়া শূন্য নামিয়ে নেব, এই যে, ওকে। তাহলে এবারে আমাদের কী হয়ে গেল, 7100। এবার এই যে আমাদের সংখ্যাটা আছে 346, এর পাশে কত বসাবো, 346 আছে না, আমরা 2 বসাবো। 2 বসালে 2 দিয়ে গুণ করব। তোমরা দেখো 2 3 4 বসিয়ে গুণ করবা, যেন এর চেয়ে বড় না হয়। আমরা 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবো কত, এটা 4, এটা 12 2 8, এটা 9, 3 দিয়ে 6, এই যে দেখো 69 24 পেয়ে গেলাম, ঠিক আছে। তোমরা যদি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করতে, তাহলে দেখো এর চেয়ে কিন্তু বড় হয়ে যেত, তো বড় নিলে তো হবে না, আমাদের ছোটো নিতে হবে, তাহলে 2 দিয়ে চলবে আমাদের। তাহলে এখানে 2 নিলাম, এই জায়গায় আমাদের 2টা চলে আসবে, এখানে এই যে এটাও 2 চলে আসবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এই যে 69 আর 24 বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করব, দেখো এটা আমাদের 6 নেমে যাবে, এটা 9, এটা আবার আমাদের এখানে এটা 7 নেমে যাবে, ওকে। আর এখানে দেখো এটা আমাদের কত হয়ে গেল, এটা আমাদের 10, তো 9 কত 10, এটা 1 নেমে যাবে,
তাহলে আমাদের এটা কত আসলো 176 চলে আসলো। এবার এখানে টান দিয়ে আবার এই ডবল বসাতে হবে। ডবল বলতে দেখো যেটা আছে কি 2 দিয়ে গুণ করে বসাবো। তাহলে 2 দিয়ে এখানে একটু ফাঁকা রাখবো আমরা। আচ্ছা এখানে 2 দিয়ে 4 হবে এটা আমাদের। 2 দিয়ে 4, 2 3 6, আবার এই 34টা এই যে হয়ে যাবে আমাদের 17 দিয়ে 34, এভাবে পেয়ে যাবো। ঠিক আছে, এই যে মানে এর ডবল হবে কত, এই যে 34 64 হবে। এবার দেখো এই জরা শূন্যটা আমরা নামাবো। তাহলে এই জরা শূন্য নামিয়ে আমরা কি দেখছি, আচ্ছা এখানে ধর একটা জিনিস আমাদের এখানে লক্ষ্য করে, যখনই আমরা এটা নিলাম তাহলে এই জায়গায় কিন্তু আমাদের দশমিকটা নিয়ে নিতে হবে এই জায়গায়। ঠিক আছে, এই যে আমাদের 1 দিয়ে হয়ে গেছে না, এবার যে জরা শূন্য নামালাম তখনই দশমিকটা এই জায়গায় আমরা নিয়ে নেব। তখন আমি বলিনি, এখন কিন্তু বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আমাদের কী হবে, এটা দশমিক হবে এই জায়গাটা। আচ্ছা তাহলে এবার দেখো এখন আমরা কি করব, দেখো এটা যদি আমরা এই যে এই জরা শূন্য নামালাম, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে এর ডবল আমরা এর ডবল করে বসাবো এই জায়গায়, তাই তো। তাহলে আমরা ডবল এই যে আমরা করে দিয়েছি। এখন এর পাশে তুমি 1 বসাও, 1 বসালে কিন্তু কী হবে, এটা আমাদের ছোট হয়ে যাবে এই মানটা। তাহলে আমাদের আরেক জোড়া নামাতে হচ্ছে 0, এই জোড়া 0 নামিয়ে দেবো। তাহলে এই যে আরেক জোড়া 0 নামিয়ে দিলাম, তার জন্য এখানে একটা 0 নিতে হবে, মানে ডবল জোড়া 0 নামিয়েছি, তাই না, তার জন্য একটা 0 নিতে হবে। দেখো আমাদের দশমিকের উপর কটা সংখ্যা দরকার, দশমিকের উপর 4টা সংখ্যা দরকার। আমাদের যে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে, তো তা দশমিকের পর 4টা সংখ্যা নেবা। ওকে, আচ্ছা তাহলে আমরা দশমিকের পর 4টা সংখ্যা চলে এসেছে, আর কোনো কিছু করার দরকার নাই এদের। তাহলে এবার দেখো তো আমরা এবার 3 দশমিক আসন্ন মানটা আমরা বের করব। তাহলে এখানে মানটা যে হবে, অ্যান্সারটা কত হবে 1.73। দেখো দশমিক পর দুটো সংখ্যা বসিয়ে দাও, আর 3 নম্বর সংখ্যাটা যে 2 আছে, হয় 2 হবে, নাহলে 2 এর সঙ্গে 1 যোগ হবে। এটা 0 আছে মানে এটা 2 এ বসবে। এটা যদি 5 বা 6 বা 7 বা 8 হতো, 5 কোনো 5 এর চেয়ে বড়ো, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হতো। যেহেতু 5 এর চেয়ে ছোটো আছে, 0 আছে, তার 2টা 2 বসে যাবে। তাহলে 1.732 এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 1.732 দেখো আমাদের কোনটা অপশান মিলছে, 1.732 দেখো বি নম্বর অপশানটা মিলছে আমাদের। অ্যান্সারটা আমাদের বি নাম্বার। চলে আসবো আমরা পরের প্রশ্নে, আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্নে। দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে বলেছে। আমরা বি এর মানটা আমরা সহজে বের করতে পারবো। দেখো সমীকরণটা আছে a প্লাস বি। আচ্ছা এখানে সমীকরণটা পূর্ণবর্গ আকারে আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো এটা a স্কোয়ার প্লাস, এটা পূর্ণবর্গের প্রকাশ করতে পারবো আমরা। তবে এটা আমরা লিখতে পারবো 2a, বি বলতে এখানে 3 নিতে পারবো, প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান এটা আমরা লিখতে পারবো a প্লাস 3 তার হোল স্কোয়ার। এই দুটো কম্পেয়ার করে দেখো, এই যে বি এর জায়গায় 3 আছে, তাহলে অতএব এখান থেকে আমরা বলে দেবো বি এর মানটা 3। ঠিক আছে, অ্যান্সারটা আমাদের বি নাম্বার। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা। দেখো কোনো বহুভুজের যদি ঘূর্ণন প্রতিসম কোণটা বলে দেয়, তাহলে তোমরা বাহু সংখ্যা পেয়ে যাবা। কীভাবে, 360 ডিগ্রিকে সেই 60 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, তাহলে সেই বহুভুজের বাহু সংখ্যা পাবা। 0 ডিগ্রি 0 ডিগ্রি কেটে দিয়ে 6 6 36, দেখো 6টি, এই নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। রম্বসের কর্ণদ্বয়, দেখো রম্বসের কর্ণদ্বয় সবসময় অসমান হয়, বি নাম্বার অ্যান্সারটা। এই যে রম্বস, দেখো রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এই পাটা বাদ। এই যে রম্বসের কর্ণ, এই যে আমাদের একটা কর্ণ, আর এই যে আমাদের কর্ণ। দেখো এটা কর্ণ ছোটো আছে, এটা বড় আছে, তো রম্বসের কর্ণ কী হবে, সবসময় অসমান পাওয়া যায়। ওকে, তাহলে বি নাম্বার অ্যান্সারটা, এই যে বি নাম্বার অ্যান্সার আমাদের। আচ্ছা আমরা 2 এর প্রশ্নগুলো চলে আসবো। দেখো 2 এর 1 নম্বরটা বলছে 25 টাকার 8% কত টাকা। ওই টাইপের প্রশ্ন অনেকবার হয়েছে। তাহলে কীভাবে করবা তোমরা, এটা 25 গুণিত 8/100, আচ্ছা 25 টাকার 8% মানে 25 গুণিত 8/100। এটা সলভ করে 25 4 100, 4 2 8 সমান 2 টাকা। এর অ্যান্সারটা আমাদের 2 পেয়ে গেলাম। 3টি বাহু দেওয়া আছে, বলছে বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিসীমা, মানে ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা ত্রিভুজের বাহুগুলির যোগফলটাই হবে পরিসীমা। এতে যোগ করো, পরিসীমা পেয়ে যাবে। তাহলে দেখো এখানে যোগ করতে পারবে, এটা 15 15 আর 12, 15 12 পেয়ে যাবে 27। তার পরিসীমা হয়ে গেল আমাদের 27 সেমি, এই অ্যান্সার। তারপরে এই দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তোমাদের আমি ছবি রেখে দেখাচ্ছি। তাহলে সমকোণী সমদ্বিবাহু,
এখানে আমাদের এ বি সি এই কোণটা আমাদের 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু বলে এই দুটো বাহু সমান, মানে এ বি সমান সমান বিসি। ঠিক আছে, অতিভুজের সঙ্গে তো কেউ সমান হবে না, অতিভুজ হয় বৃহত্তম বাহু, তাহলে সমান বলতে এই দুটো বাহু হবে। তাহলে এই যে আমাদের দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই কোণটা 90 ডিগ্রি হলে পরে এই দুটো বাহু সমান বলে এই দুটো কোণ সমান হবে, তাই এরা দুজন মিলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে পরে এরা 45 ডিগ্রি আর এটা 45 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা পেয়ে গেলাম কোণগুলি 45 ডিগ্রি ইজ টু 90 ডিগ্রি। এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত, এটা 45 ডিগ্রিতে ভাগ করে দাও, এটা 1:1:2 45 দিয়ে 90, এটা 2 পেয়ে যাবা। এটা আমাদের অ্যান্সার। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত 1:1:2। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটা করাবো। এবিসি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা a প্লাস বি প্লাস সি সমান সমান a প্লাস বি প্লাস সি, মানে দেখো বন্ধনীটা এখানে আছে, মানে একবার এর সঙ্গে যোগ করে তারপর সি এর সঙ্গে যোগ, তারপর এখানে আছে বি প্লাস সি যোগ করে তারপরে এর সঙ্গে যোগ। তাহলে এটি যোগের কোন নিয়ম? তা তোমরা মনে রাখবা, এটি যোগের সংযোগ নিয়ম বলা হয়। একে কী বলা হয়? যোগের সংযোগ নিয়ম। এখানে লিখে দিচ্ছি সংযোগ নিয়ম। আচ্ছা, এবার আমরা 5 নম্বরটা করাবো। বলছে বহুভুজের বাহু সংখ্যা n হলে তার কর্ণ সংখ্যা। তাহলে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n বলে দেয়, তা সেই বহুভুজটির কর্ণের সংখ্যা যে পাওয়ার সূত্রটা মনে রাখবা, n × n-3/2। ঠিক আছে, যে বহুভুজের বাহু সংখ্যা n সেই বহুভুজের কর্ণের সংখ্যা এটা, এই সূত্রটা মনে রাখবা। আচ্ছা, এখানে সমীকরণ দেওয়া আছে এক্সের মান, তাহলে এক্সের মানে কত হবে? দেখো x সমান 12টা এদিকে চলে এসো, মানে 30 থেকে 12 বিয়োগ হবে। তাহলে 30 থেকে 12 বিয়োগ করে কত হয়ে যাবে? দেখো তো 30 থেকে যদি 12 বিয়োগ করো, তো এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা, কত পেয়ে যাবে? 18 পেয়ে যাবা। তাহলে এটা আমাদের হয়ে যাবে 18। তাহলে এক্সের মানে 18 পেয়ে যাবা, তাই না? মানে এই যে সংখ্যাটা আছে 12 সংখ্যাটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 30 - 18, 30 - 12, আর 30 থেকে 12 বিয়োগ করে 18। তো এক্সের মান পেয়ে গেলাম আমরা 18। চলে যাবে এবার আমরা 7 নম্বর প্রশ্নে। 7 প্রশ্নটা, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত? বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কোণের মান হয় 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে বর্গক্ষেত্রকে একই রকম দেখাবে, তাই না? যে কোনো বর্গক্ষেত্র দেখবা 90 ডিগ্রি কোণ ঘুরিয়ে একই রকম দেখায়। মানে এই টাইপের প্রশ্নগুলো আমরা এর আগে করেছি, সেখানে আরও ডিটেলসে বলেছি। এই জন্য তোমরা বলবো, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখোনি, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা স্কুল ভালো করে তোমরা দেখো, ভালো করে বুঝতে পারবা। এবং এই যে প্রতিসম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদের ক্লাস দেওয়া হয়েছে, সম্পূর্ণ ক্লাস বই থেকে আমি দিয়ে দিয়েছি। যারা বইয়ের ক্লাসটা দেখোনি, তোমরা বইয়ের ক্লাসটা দেখবা। আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখো, ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে ভিজিট করে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখো। 8 নম্বর প্রশ্ন, গতিবেগ কাকে বলে? চলো গতিবেগের সংজ্ঞাটা আমরা এবার জানবো। দেখো গতিবেগ কাকে বলে, তোমরা গতিবেগের সংজ্ঞাটা এভাবে দাও, লিখবা একটি বস্তু একক সময়ে কতটুকু দূরত্ব, মানে যে দূরত্ব অতিক্রম করে, মানে যেইটুকু দূরত্ব অতিক্রম করবে, কতটুকু দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে এবং কোন দিকে অতিক্রম করে, মানে কোন দিকে যাচ্ছে, কোন দিকে অতিক্রম করে, অপশনটা দিয়ে দিলাম, কোন দিকে অতিক্রম করে, হ্যাঁ সেটাই গতিবেগ। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কি গতিবেগ। এই যে দেখো, একে বলে আমাদের গতিবেগ। এভাবে গতিবেগের সংখ্যাটা তোমরা দিতে পারবা। মানে কোনো বস্তু ধরো 1 ঘন্টায় কতটা আছে, 1 ঘন্টায় 18 কিমি যায়, তার বস্তুটির গতিবেগ 18 কিমি/ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গতিবেগের সংজ্ঞাটা। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এর বর্গমূল করতে বলেছে, তাহলে এর বর্গমূলটা তোমরা সহজে করে নিতে পারবা। এর বর্গমূলটা দেখো এইভাবে করবা, দেখো এই বর্গমূলটা, তো তাহলে আমাদের এই যে বলেছে 0.25, এর যদি আমরা বর্গমূল করি, বর্গমূল সমান তাহলে দেখো এটা আমরা এইভাবে করতে পারবো, এই যে √r দিয়ে √r দিয়ে। আচ্ছা, অ্যান্সারে প্লাস মাইনাস আছে। আচ্ছা, এখানে প্লাস মাইনাস তোমরা দিতেও পারো, না দিতে পারো। এখানে আমরা প্লাসটা নিয়ে করছি। প্লাস মাইনাস কেন হয় তো আমি পরে বলছি আমি।
আচ্ছা, এখানে দেখো 0.25 এর বর্গমূল কত বলেছি, √/, চাপিয়ে দাও। তাহলে দশমিক এখানে উঠিয়ে নাও। তাহলে 25/10 আর দুটো শূন্য হবে, দুটো সংখ্যা মানে দুটো শূন্য। দেখো 25-এর বর্গমূল 5 আর 100-এর বর্গমূল 10। আর এটা যদি ভাগ করে নাও তাহলে একটা শূন্য বলে একটার পর দশমিক মানে 0.5 এটা পেয়ে যাবে। তাই এই বর্গমূল এটা। দেখো এখানে যে তোমাদের বলি যে কেন আমাদের প্লাস মাইনাস এখানে আছে অ্যান্সারে। দেখো এইভাবে হবে জিনিসটা। দেখো x² মানটা আমরা এটা ধরে নিই 0.5, তাহলে এক্সের মানটা কী হয় প্লাস মাইনাস √/0.5 এভাবে আসে। ঠিক আছে, এই যে বর্গমূল যেটা প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস হয়, তো আমরা ধনাত্মক মানটা নিয়ে এখানে দেখাবো। ঠিক আছে, আমরা ঋণাত্মক মানটা ছেড়েই দেবো। তাহলে এই বর্গমূলটা তো করলাম তোমাদের এই যে 0.5, এই জন্য আমাদের প্লাস মাইনাসটা হয়। তা তোমরা ধনাত্মক মান নিয়ে পুরো তোমরা অ্যান্সার পেয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে। ওকে, আচ্ছা চলো এটা দেখো তো, এটা আমাদের কত হবে, এই যে -4y - 7y। দেখো একই রকম চিহ্ন, তাহলে অ্যান্সারটা মাইনাস হবে। আর আমাদের যোগ হবে কাজটা। ঠিক আছে, একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ। 7 4 11, আর এদিকে y বসে যাবে -11y, অ্যান্সারটা পাবা। বলছে এই যে সংখ্যামালায় এক্সের সহগ বের করতে বলেছে, সরি x² সহগ। তাহলে x² সহগ 5 মানে x² 5-এ যে সংখ্যা থাকবে সেটাই সহগ। তাহলে অ্যান্সারটা হবে এটা কত 5 হয়ে যাবে আমাদের। এবার বলছে এ ও বি পূর্ণ সংখ্যা হলে a × b সমান b × a। এটি গুণের কী নিয়ম, এটি গুণের বিনিময় নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিনিময়, গুণের বিনিময় নিয়ম। এবার চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, সমীকরণ গঠন করতে বলেছে আমাদের, তাই তো। এখানে আমাদের মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ বলে দিয়েছি। তাহলে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে এই শর্তে সমীকরণ গঠন করতে হবে আমাদের। আচ্ছা, মিলনবাবুর বয়সটা তার ছেলের বয়সের 4 গুণ, তা আমরা ধরে নেব ছেলের বর্তমান বয়সটা x বছর। তাই মিলনবাবুর বয়সটা 4x বছর হয়ে যাবে, ছেলের বয়সের 4 গুণ বলেছে। তা আমরা দেখো অঙ্কটা শুরু করবো ধরি দিয়ে। ধরি লিখব, ধরি ছেলের বর্তমান বয়স, ছেলের বর্তমান বয়স। ছেলের বর্তমানে বয়সটা আমরা x বছর ধরে নিই। তাহলে অতএব দিয়ে আমরা মিলনবাবুর বয়সটা পেয়ে যাব। মিলনবাবু বর্তমান বয়স, দেখো ছেলের বয়সে 4 গুণ বলেছে, তাহলে হয়ে যাবে 4x বছর। এবার দেখো 5 বছর পর তাদের বয়স কত ছিল, ঠিক আছে, কত ছিল সেটা আমরা বের করব 5 বছর পরে। তা দেখো এখানে আমরা লিখবো এখন যে 5 বছর পর ছেলের বয়স, যেটা 5 বছর পর মিলনবাবুর বয়স হবে, আর 5 বছর পর ছেলের বয়স কত হবে সেটা আমরা বের করে নিই। তাহলে এখানে আমরা লিখব 5 বছর পর, 5 বছর পর মিলনবাবুর বয়স হবে। দেখো মিলনবাবুর বর্তমান বয়স 4x বছর, তাহলে 4x বছরের সঙ্গে 5 যোগ করে দাও, তাহলে এত বছর। আর 5 বছর পর ছেলের বয়স হবে, ছেলের বয়স কত হবে, তো ছেলের বর্তমানে বয়স হলো x বছর, তাহলে এক্সের সঙ্গে 5 যোগ হবে, 5 বছর পর 5 বছর বেড়ে যাবে। আচ্ছা, 5 বছর পর বয়সটা আমরা বের করে নিয়েছি দুজনের, যেটা আবার শর্তটা বলেছে দেখো, অতএব দিয়ে আমার শর্তটা তৈরি করবো। অতএব 5 বছর পরে মিলনবাবুর বয়সটা, 5 বছর পরে মিলনবাবুর বয়সটা মানে মিলনবাবুর বয়স ছিল 4x + 5, এটা মিলনবাবুর বয়স। 5 বছর পরে মিলনবাবুর বয়সটা সমান হবে তার ছেলের বয়সের 3 গুণ, তার ছেলের বয়সের 3 গুণ। দেখো ছেলের বয়স ছিল এই যে 5 বছর পরে x + 5, এই যে x + 5 তার 3 গুণ হবে মিলনবাবুর বয়সটা। এই আমাদের শর্ত, শুধু আমাদের সমীকরণ গঠন করতে বলেছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সমীকরণ গঠন করে নেবা তোমরা। এবার অথবাটা দেখো, এখানে আমাদের সমাধান আছে, চলো আমরা সমাধানটা করে দেখাই। এখান থেকে এক্সের মানটা আমাদের বের করতে হবে সমাধান করে। তাহলে এখানে দেখো এই যে আমাদের আছে x/2, এক্সগুলো আমরা বাদিয়ে করে নিই, -x/3, এদিকে 1/4 আছে ডান দিকে, আর এদিকে -2/5, এদিকে +2/5। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানে লসাগু 6 পাবা, আছে 2 3 লসাগুতে যাবে না, গুণ করে নেবা, 2 3 6, 2 দিয়ে ভাগ করো, 2 3 6 3, 3 আর x গুণ করে 3x মাইনাস, আর এটা 3 দিয়ে 6 2, আর 2 আর x গুণ করে 2x। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে লসাগু 4, তা দেখো এখানে এটা 4 5 20, 5 5 1 5,
প্লাস 5 4 20 4, 4 দিয়ে 8। ওকে, বা তাহলে 3x থেকে 2x বিয়োগ করো, এটা কত হবে x হয়ে যাবে x/6, আর এটা 8 5 যোগ করে কত হবে 8 5 13, 13/20, 2 দিয়ে কাটাকাটি করতে পারবা, 2 3 6, আচ্ছা 2 0, এভাবে কাটাকাটি গেলে কাটাকাটি করে নিবা নিচে নিচে। এবার আমরা এখান থেকে কী করে নেবো, আমরা বর্গগুণ করে নেবো। চলো দেখো বর্গগুণটা আমি করছি। দেখো এখানে 10 আর x গুণ করে কত হবে, আচ্ছা এক কাজ করো, x সমান তিনটা শুধু এর সঙ্গে গুণ করে দাও, 13 3 39, সরি এটা 39 হবে, এটা 39 হবে, 13 3 39, আর নিচে আমাদের 10। এই যে দেখো এক্সের মানটা 39/10, এটা ভাগ করে নিতে পারো তোমরা। যদি ভাগ করো তার কবার নিবা, 3 বার নিবা, 30, 9 নেমে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 3 × 9/10। ঠিক আছে, এই যে এক্সের মান এটাই আমাদের, লিখে দিই এক্সের মান কত পেলাম, 3 × 9/10 পেলাম। ওকে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাবো আমরা। দেখো রম্বসের 4টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। রম্বসের 4টি বৈশিষ্ট্য আমি তোমাদের লিখে দেখাবো। এখানে রম্বসের যেহেতু 1 নম্বর বৈশিষ্ট্য বলি, তো রম্বসের 1 নম্বর বৈশিষ্ট্য কী হবে, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। রম্বসের 4টি বাহু আছে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা লিখব রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, রম্বসের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। 2 নম্বর, আচ্ছা এখানে নম্বরটা 2 আছে, আমরা এ দিই, এটা এ, এটা বি, ABC নাম্বার। ঠিক আছে, এই যেখানে রমান রূপে দেওয়া আছে না, তা আমরা ABC দিয়ে দিই এখানে নাম্বারগুলো। বি নাম্বার কী দেবো, বি নাম্বার দেবো ধরো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হয় অসমান হয়, মনে রাখবা। রম্বসের যে কর্ণদ্বয় অসমান, আমাদের এখানে একটা প্রশ্নই ছিল, ঠিক আছে, যে রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান না অসমান, যেটা আমি তোমাদের বললাম অসমান বললাম। দেখো রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান। সি নম্বর, 3 নম্বর শর্তটা, দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, সমান এবং সমান্তরাল হবে। আচ্ছা, রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, সমান ও সমান্তরাল। ঠিক আছে, রম্বসের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। দেখো রম্বসের যে ছবিটা আমি তোমাদেরকে বুঝাই। দেখো রম্বসটা ধরো এ বি সি ডি, কর্ণ হচ্ছে বিডি, এদিকে কর্ণ হচ্ছে আমাদের এসি। এই যে রম্বসটা, এই যে রম্বসের কর্ণগুলি অসমান, 4টি বাহু সমান হবে, আর বিপরীত বাহুগুলি কী হবে, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল রম্বসের। ওকে, আচ্ছা আর একটা আমরা লিখব বৈশিষ্ট্য, সেটা লিখব যে দেখো রম্বসের বিপরীত কোণগুলোও সমান হবে। এই যে এর সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তো আমরা এখানে 4 নম্বর শর্তে লিখব বৈশিষ্ট্য, তো রম্বসের বিপরীত কোণগুলির পরিমাপ সমান। ওকে, এটা তোমরা 4 নাম্বার দিতে পারবে। এই 4টি বৈশিষ্ট্য লিখতে বলেছিল, রম্বসের 4টি বৈশিষ্ট্য আমরা দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, দেখাচ্ছে তোমাদের। দেখো এখানে আমাদের আছে প্রথম যেটা আছে, দেখো এটা a² মানে b² সূত্রটা কাজে লাগবে। এটা a² আর 4y² আছে না, এটাকে 2y দিয়ে তার স্কোয়ার করে দাও, এটা আমরা ভাঙাতে পারবো। তাহলে এটা a² মানে b² সূত্র। তোমাদের a² মানে b² সূত্রটা জানতে হবে, এটা হবে আমাদের a + b, এটা a এটা b ধরে a + b ইন্টু a - b, এই হচ্ছে আমাদের a + b ইন্টু a - b। আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে পরেরটা অথবাটা, দেখো অথবাটা মিডিল ফ্যাক্টর আমরা করব, মিডিল ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। এখানে 9s² - 6x + 1 আছে, তো দেখো এটাকে তোমরা ভাঙাবা, 9s² দেখো 6x, তাহলে এখানে আমরা ভাঙাবো, দেখো যেন আমাদের
এভাবে ভাঙাও, 3 + 3 দিয়ে ভাঙাও। দেখো 9 কে 9, 3 3 9, 3 3 6 আসবে আর +1। এইভাবে তোমরা মিডল ফ্যাক্টর ভাঙাবা। ওকে, আচ্ছা, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা যায়। এটা মিডল ফ্যাক্টর নিয়মটা ক্লাস 8-এ তোমরা ভালো করে বুঝতে পারবা। তো আমি মিডল ফ্যাক্টর নিয়মটা দেখাচ্ছি না, আমি কি দেখাবো তোমাদের, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমরা উৎপাদকে বিবেচনা করব। চলো এটা আমি কেটে দিচ্ছি। মিডল ফ্যাক্টর ক্লাস 8-এ ভালো আছে, ক্লাস 8-এ ভালো করে তোমরা শিখবা। আমি আর তোমাদের ক্লাস 7-এ দেখাচ্ছি না, যেহেতু আমাদের মিডল ফ্যাক্টর যাচ্ছে। আচ্ছা, যদি আমাদের এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে না করা যেত তখন আমরা মিডল ফ্যাক্টর করতাম, ঠিক আছে। মিডল ফ্যাক্টর যেটা আমরা দেখাচ্ছি না, চলো আমি দেখাবো তোমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করে। আচ্ছা, তাহলে এটা তোমরা এইভাবে করো। এই যে এটা a বানিয়ে a² - 2a, বলতে 3x, b বলতে এখানে 1 নিয়ে নেব, প্লাস b²। দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম, a² - 2ab + b²। এই সূত্রটা কি আমাদের, a - b হোল স্কোয়ার। a হচ্ছে 3x - b1 তার স্কোয়ার। দেখো, আর একে দুবার লিখে দাও, 3x - 1 আর 3x - 1। এটাকে দুবার লিখে দেবো স্কোয়ারের জন্য। এই যে আমাদের দেখো উৎপাদকের বিশেষণ হয়ে গেছে। এটা মিডল ফ্যাক্টরের নিয়ম যেটা ছিল, হ্যাঁ, সেই অনুযায়ী করা যাবে, ঠিক আছে। ওই নিয়মে তোমরা করতে পারবা মিডল ফ্যাক্টর নিয়মে, ঠিক আছে। যাই হোক, মিডল ফ্যাক্টর নিয়মটা তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো। আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, চলে আসবো আমরা পরের প্রশ্নে। সুষম বহুভুজ কাকে বলে আর ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে? এই দুটো সংজ্ঞাই বই থেকে তোমরা পেয়ে যাবা। চলো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সুষম বহুভুজ কাকে বলে তোমরা বই থেকে চলে যাবা পেজ নাম্বার 211 পাতা, ঠিক আছে। এই যে 211 পাতায় দেখো এখানে আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে, সুষম বহুভুজ কাকে বলে। এই যে আমাদের দেখো সংজ্ঞাটা আছে, সুষম বহুভুজ কাকে বলে, যে বহুভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে, ঠিক আছে। এখান থেকে সংজ্ঞাটা তোমরা করে নেবা। আর তারপরে যে প্রশ্নটা বলেছে অথবাটা, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে? এটা তোমরা চলে যাবা, দেখো পরের পাতায় 213 পাতায়, 213 পাতায় দেখো এখানে তোমাদের সংজ্ঞাটা দেওয়া আছে, ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে। যে ঘূর্ণন প্রতিসম মাত্রা, এই যে দেখো কী বলেছি, দেখো সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। এই যে আমাদের, ঠিক আছে। এখানে তোমাকে বুঝিয়েছিলাম, ক্লাসটা দেখবা, তোমাদের বই থেকে ক্লাসটা দিয়েছি। কোনো বর্গক্ষেত্র দেখো, এই পার্টটা এখানে নিয়ে আসতে, এই যে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে, এই যে এখানে একটা মাত্রা, আর 4বার ঘুরে একই রকম দেখাবে বর্গক্ষেত্রটা। তার জন্য বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 4 পেয়ে যাবো। তো এইভাবে সংখ্যাটা এখান থেকে তোমরা লিখে নিতে পারবা। পরের প্রশ্ন আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্ন। দেখো, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, মানে এই যে ছবিটা দেওয়া আছে না, রেখাঙ্কিত মানে এই যে রেখাঙ্কিত অংশটা, যদি রাস্তা মনে করো, এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যটা 20 সেমি আর প্রস্থটা 15 সেমি দেওয়া আছে। তার সম্পূর্ণ যে জায়গাটা আছে, সম্পূর্ণ জায়গার আর সম্পূর্ণ অঞ্চলের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো, তাই না। এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তো আয়তক্ষেত্র ছবিটা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো সম্পূর্ণর ক্ষেত্রফল আমরা আগে বের করব। তাহলে প্রথমে দেখো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল যদি আমরা বলি, ঠিক আছে, তো লিখব সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20 আর প্রস্থ হচ্ছে আমাদের 15। এটা যদি গুণ করে নাও, এটা গুণ করে 15 দিয়ে 30 আর 0টা বসিয়ে দাও। 300 বর্গ সেমি আছে, তো সেমি দিয়ে দেবা, 300 বর্গ সেমি। পুরো অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেলাম। এখন কি করব, এক একটা খণ্ড, এই খণ্ডগুলো কিন্তু সমান আছে, ঠিক আছে, খণ্ডগুলির ক্ষেত্রফল সমান হবে। তারপর একটা খণ্ডের ক্ষেত্রফল বের করব। একটা খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেলেই 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে একটি খণ্ডের ক্ষেত্রফল পেতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বের করতে হবে। দেখো দৈর্ঘ্য প্রস্থ আমরা কী পাবো, তো এখানে আমরা লিখব একটি খণ্ডের দৈর্ঘ্যটাকে বের করব। একটি খণ্ডের, এটা হচ্ছে আমাদেরকে একটা খণ্ড দিয়ে নিলাম, ঠিক আছে, খণ্ড 4টি খণ্ড আছে। তাহলে একটি খণ্ডের দৈর্ঘ্যটা যদি আমরা বলি, দেখো এই যে আমাদের দৈর্ঘ্য, তাহলে এখানে আমাদের এর অর্ধেক করব। দেখো এখানে কী হয়ে পাবা, এই যে 20-র অর্ধেক করবা। 20-র অর্ধেক বলতে এখান থেকে চলে আসবে, এই জায়গায় অর্ধেকটা, এখান থেকে এইটা। এবার এইটুকুটা দেখো, তাহলে এইটুকুটা কতটা, এই যে এটা, তাহলে এটা আমাদের দেখো 2-এর অর্ধেক, মানে বিয়োগ 2-এর অর্ধেকটা বাদ যাবে,
তাই না? এখানে এদিকে পুরোটা যদি 2 সেমি করে হয় চওড়াটা, এই যে রাস্তাটা চওড়া, তাই না? তাহলে এটা 2-এর অর্ধেক 1, তাহলে 1টা বাদ দাও, তখন তোমরা এই জায়গাটা পেয়ে যাবে, এই যে দৈর্ঘ্যটা পেয়ে যাবে, এখান থেকে পাবো। ঠিক আছে? তার জন্য কী করবে তোমরা, 1 দিয়েছি এখানে, 2 হবে এটা। তাহলে এই যে এইটুকু দৈর্ঘ্যটা পাওয়ার জন্য এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করবা, আর যেটা চওড়া থাকবে চওড়াটাকে 2 দিয়ে ভাগ করে দেবা, আবার বিয়োগ দিয়ে দিবা, তখনই তোমরা পেয়ে যাবা একটি খণ্ডের দৈর্ঘ্য পাবা। তো এটা দেখো, এটা তোমার কত হবে, এটা হবে, এটা তো 10 পাবা, এটা আর এটা তো 1 হয়ে যাবে এখানে, তাহলে এখানে 10 বিয়োগ 1, তাহলে এটা কত হবে, এটা 9 সেমি হয়ে যাবে। এবার একটি খণ্ডের প্রস্থ একইভাবে বের করবো, একটি খণ্ডের প্রস্থ। তা প্রস্থ দেখো, এই যে প্রস্থ 15 ছিল না, তো 15কে 2 দিয়ে ভাগ করতে হবে, মাইনাস, আর 2কে আবার 2 দিয়ে ভাগ, তাহলে এই যে আমাদের সেমি। তো এটা হবে, এটা তো ভাগটা যাবে না, 15/2, এটা হবে 1 হবে সেমি। এবার আমরা কী করবো, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। তো এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, দেখো কত পাবা, তাহলে এখানে লসাগুটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 15, এটা 2 1 2, তাহলে এটা পেয়ে যাবা দেখো 13/2 পেয়ে যাবা, 13/2 সেমি। এবার আমরা কী করব, এই যে খণ্ডগুলো আছে না, এই যে কটা খণ্ড আছে, 4টি, তা আমরা 4টি খণ্ডের ক্ষেত্রফল বের করে নেব। একবার আমরা লিখে নেব, আমরা লিখব 4টি খণ্ডের ক্ষেত্রফল। কী হবে আমাদের, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4টি আছে 4 দিয়ে গুণ করবো, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ হচ্ছে 13/2, 13/2, এই যে বর্গ সেমি। 2 দিয়ে 4, তাহলে আমাদের দেখো 9 দিয়ে 18 আর 13, 18 আর 13 গুণ করতে হবে, তাহলে 18 আর 13 যদি গুণ করো, 18 13 গুণ করে পেয়ে যাবা 234 পেয়ে যাবা। ঠিক আছে, এটা গুণফলটা কত পাবা, 234 বর্গ সেমি। দেখো আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা বের করেছি। এবার 4টি খণ্ডের ক্ষেত্রফল বের করে নিলাম। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে 4টি খণ্ডের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই, তাই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো এবার আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো কী লিখবো, রেখাঙ্কিত, যে আমাদের জানতে চেয়েছিল যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত, আমরা লিখবো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে। দেখো আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল যেটা বের করেছি 300 বর্গ সেমি, এই যে আমরা 300 বর্গ সেমি বের করেছি, সেখান থেকে বিয়োগ দিব আমরা, তাহলে 300 থেকে, আর এই যে 4টি খণ্ডের ক্ষেত্রফল বের করলাম 234, তাহলে 234 আমাদের বিয়োগ করতে হবে বর্গ সেমি। যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 66 বর্গ সেমি, 66 বর্গ সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 66 বর্গ সেমি। এবার আমরা পরের প্রশ্নে কী বলেছে, দেখো 6 নম্বর প্রশ্নটা, আমি 12 কিমি 40 মিনিটে গেলাম, আমার গতিবেগ ঘন্টায় কত? আচ্ছা, ঘন্টায় চেয়েছে, তাহলে 40 মিনিটকে ঘন্টায় করে নিতে হবে। আর 40 মিনিট সমান কত ঘন্টা, সেটা যদি আমরা করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে দেখো, আচ্ছা এখানে আমরা করব 40 মিনিট সমান 40 মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করে দাও, তাই না? মিনিটকে যদি ঘন্টা করো তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়। 0 0 কেটে দাও, 2 2 4, 2 3 6, 2/3 ঘন্টা। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাবো। তাহলে 40 মিনিট সমান এই যে 2/3 ঘন্টা। তাহলে দেখো, এই যে 12 কিমি যায় 40 মিনিটে, মানে এত ঘন্টায়, তা আমরা বলবো দেখো এইভাবে 2/3 ঘন্টায় যায় কতটা, 12 কিমি, যায় 12 কিমি। এই যে দেখো ওই কিমি, তাহলে এত ঘন্টায় যদি 12 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, যে 1 ঘন্টায়, এটাই গতিবেগ আমাদের, 1 ঘন্টায় যায়। তা দেখো এটা কিন্তু এর মানটা বড় আছে, এটা 1-এর চেয়ে ছোটো। দেখো এটা অপরিকৃত ভগ্নাংশ, এই যে এটা লব, এটা হরের চেয়ে লবটা যদি ছোটো হয়, তাহলে এটা 1-এর চেয়ে ছোটো ভগ্নাংশ, আর এটা 1, এটা বড়, তাহলে এর চেয়ে এটা বড় মান, তাহলে এটা হচ্ছে বেশি সময়তে বেশি যাবে, তার জন্য আমাদের এখানে বড় মান দরকার। তো এই যে আমাদের এটা 12 আছে,
তার জন্য আমাদের বেশি যাবে বলে তা বড় মান পাওয়ার জন্য কী করতে হবে, এটাকে উল্টে দিতে হবে। 2/3 আছে না, 3/2 দিয়ে গুণ করতে হবে। তোমরা যদি 2/3 দিয়ে গুণ করতে তাহলে এর চাইতে ছোটো মান পেয়ে যেতা। ছোটো হলে তো হবে না, যেহেতু সময়টা বেড়েছে তার এদিকে গতিবেগটাও বাড়বে, তাই না? দূরত্বটা বাড়বে, মানে সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় আর দূরত্ব সরল সম্পর্কে থাকে। এই জন্য এখানে বড় মান দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখবা। ছোটো ভগ্নাংশ আছে না, এই জন্য উল্টে লিখবা, বড় মান পাওয়ার জন্য ভগ্নাংশটাকে উল্টে নিতে হবে। তো এখানে কাটাকাটি করো, 2×6 = 12 আর 6×3 = 18, এই যে 18 কিমি আমাদের অ্যান্সারটা। তাহলে আমাদের গতিবেগ ঘন্টায় কত কিমি? 18 কিমি। এবার দেখো ছেদক বা ভেদক কাকে বলে চিত্র অঙ্কন করে দেখাতে বলেছে। আর ছেদক বা ভেদকের সংজ্ঞাটা দিতে বলেছে। তোমরা সংজ্ঞাটা অ্যান্সারটা এভাবে দিতে পারবা। এই যে দেখো, এখানে আমি ছবিটা আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরে সংজ্ঞাটা দেখাচ্ছি, তারপরে তোমরা ভালো বুঝতে পারবা। ওকে, দেখো ছবিটা এভাবে তোমরা দাও, দুটি সমান্তর সরলরেখা, এই যে আমাদের একটা সমান্তর সরলরেখা, এটা হচ্ছে AB নিয়ে নিলাম, আর একটা সমান্তর সরলরেখা আমরা নিয়ে নিলাম, এটা নিলাম CD নিয়ে নিলাম, আর একটা ভেদক যেটা ছেদক বা ভেদক, এই যে দেখো এটা আমরা নাম দিয়ে দেবো EF। এই যে দুটি সমান্তর সরলরেখাকে একটি অন্য একটি সরলরেখা যে ছেদ করে যায় তাকে বলা হয় ছেদক বা ভেদক, EFটা। এখানে ভেদক হচ্ছে EF। ওকে, তো চলো আমরা এটাই লিখবো যেভাবে করলাম আমরা চিত্রে। তো লিখবো এখানে সংজ্ঞাটা, ছেদক বা ভেদক কাকে বলে, সেটা হবে AB ও CD দুটি সরলরেখাকে, ঠিক আছে, দুটি সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা আছে। আচ্ছা, এখানে সমান্তরাল না হলেও হবে, সমান্তরাল হলেও হবে, সমান্তরাল না হলেও হবে। তাহলে AB ও দুটি সরলরেখাকে AB ও CD দুটি সরলরেখাকে অন্য কোনো সরলরেখা, দেখো এই যে অন্য একটি সরলরেখা আছে না, এই যে অন্য একটি কোন সরলরেখা আছে, EF, অন্য একটি EF সরলরেখা, অন্য একটি EF সরলরেখা ছেদ করলে এই EF সরলরেখাকে ছেদক বলা হয় বা ভেদক বলা হয়। ছেদ করলে এই EF সরলরেখাকে কি বলা হয়? ভেদক বলা হয়, ভেদক বা ছেদক বলে। এভাবে চিত্র দিয়ে তোমরা সংখ্যাটা লিখে দিবা। ওকে, আচ্ছা চলে যাবো পরের প্রশ্নে। আচ্ছা, আমাদের 7 নম্বর হয়ে গেছে, 6 নম্বর। আচ্ছা, এক্সকে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ, এটা আমাদের আগের ক্লাসে হয়েছে। তাহলে x সমান তোমরা x × 1 করে নিবা, মানে এটা b, এটা লেখা যাবে x আর 1 গুণ করে xই হয়। তো এটা xকে a আর 1কে b ধরে তোমরা এই সূত্রটা ab-র সূত্র, ab-র সূত্র আছে x প্লাস মানে a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। এই যে দেখো, এটি হবে এক্সের দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। অন্তর মানে বিয়োগফল, দুটি বর্গ থাকবে আর অন্তর থাকবে, বিয়োগফল থাকবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। আচ্ছা, 1.69 এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বর্গমূলটা একবার আমরা করলাম, তাহলে এটা এইভাবে করে নাও। এই দেখো 1.69 আছে, তো এর বর্গমূল, দেখো বর্গমূল আর রুট ওভার চাপিয়ে দেবা 1.69। এখানে দশমিকটা উঠিয়ে নিবা তোমরা, তখন সুবিধা হবে। দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে ডান দিকে বলে দুটো শূন্য নিয়ে নেবা। আচ্ছা, এটা বড় করে দেবে, সম্পূর্ণ উপর রুট ওভার চাপবে এটা। আচ্ছা, 169 বর্গমূল তোমরা পেয়ে যাবা 13, আর 100 বর্গমূল 10 পেয়ে যাবা। 169 বর্গমূল 13 কী করে, মানে 13 গুণ করে 169 পাবা, আর 10 দিয়ে গুণ করে 100 পাবা, আর 13/10। আচ্ছা, এটা যদি ভাগ করে নাও তাহলে 1.3, দেখো এটাই আমাদের অ্যান্সার। তারপর কী বলি দেখো, অথবা টাইপার বলছি 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 পাবো, এর বর্গমূলকে। আচ্ছা, তা দেখো এর বর্গমূলটা আমাদের কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে দেখো 121-এর বর্গমূল যদি আমি বলি, 121-এর বর্গমূল হয় 11, আর 169-এর বর্গমূল হয় 13। তাহলে এই যে আমাদের দেখো এর বর্গমূলটা এটা, তাহলে এর বর্গমূলকে মানে একে কত দিয়ে গুণ করলে 1 পাবো। তাহলে এটাকে যদি তুমি 13/11 দিয়ে গুণ করো, দেখো 13 কেটে যাবে, 11 বেড়ে যাবে, তখনই তুমি 1 পাবা।
তাহলে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করতে হবে? 13/11। তাহলে অ্যান্সারটা হবে এটা 13/11। ঠিক আছে, 13/11। 13/11 দিয়ে গুণ করলে সেই গুণফলটা হবে আমাদের 1 পাবো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, এখানে 10 নম্বর প্রশ্নটা বলছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ সম্পর্কটি লেখো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের যে 3টি বাহু নিয়ে যে আমাদের আছে সূত্রটা, অতিভুজ ভূমি লম্ব নিয়ে, সেই সূত্রটা তোমরা অনেকে জানো, আর আমি অনেক প্রশ্নতে অ্যাপ্লাই করেছি। দেখো, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এই যে সূত্রটা, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, সদৃশ্য বা অসদৃশ্য পদ কাকে বলে? তো দেখো, সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ আমি তোমাদের যদি বলি, তো এইভাবে তোমরা লিখতে পারবা। প্রথমে আমি তোমাদের দেখাবো সদৃশ্য পদ। ওকে, এই যে সদৃশ্য পদ। তো দেখো, এখানে আমরা লিখব যে 2 বা তারও বেশি পদগুলির, বলি আমরা 2 পদ হতে পারে বা বেশিও পদ থাকতে পারে। 2 বা তারও বেশি পদগুলির চলরাশি, 2 বা তারও বেশি পদগুলির চলরাশি। ঠিক আছে, এই যে চলরাশি একই থাকলে তাদের সদৃশ্য পদ বলে। দেখো, উদাহরণ দিতে বলেছে। দেখো, যেমন আমি দেখা দিচ্ছি, যেমন দেখো, এই যে দেখো 2x 5x, ঠিক আছে, 7x, এই যে দেখো x দিয়ে আছে, x একই চলরাশি আছে না? একই চলরাশি যদি থাকে তাহলে এরকম পদগুলোকে আমরা কি বলবো? সদৃশ্য পদ বলবো। এবার আমরা দেখাবো অসদৃশ্য পদ কাকে বলে। তো এখানে লিখবো অসদৃশ্য পদ। আচ্ছা, এখানে আমাদের একটা রেখাটা এখানে আসবে। ঠিক আছে, অসদৃশ্য পদ। তাহলে একইভাবে সংজ্ঞাটা লিখতে পারবো আমরা। এই যে 2 বা ততোধিক লিখবা, এইভাবে লিখবা তোমরা। 2 বা তারও বেশি পদগুলির চলরাশি একই না থাকলে, এখানে শুধু না আসবে কথাটা। ঠিক আছে, এই ক্ষেত্রে একই না থাকলে সেই সব পদগুলিকে বলবো আমরা অসদৃশ্য পদ। যেমন উদাহরণ, যেরকম দেখো 2s², 2s²y, ঠিক আছে, কমা আবার নেমে ধরো 5xy²। দেখো, এরকম যে পদগুলো দেখতে পাচ্ছ, 2s² আলাদা পদ, 2s²y এটা একটা আলাদা পদ, 5xy² এটা একটা আলাদা পদ। তা এরকম পদগুলোকে বলবো আমরা অসদৃশ্য পদ। ঠিক আছে, এরা কিন্তু দেখো চলরাশিগুলো কিন্তু মিল নয়, অমিল আছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের সদৃশ্য পদ আর অসদৃশ্য পদ। ওকে, এভাবে তোমার সংজ্ঞাগুলো দিতে পারবা। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আর বড় প্রশ্নগুলো যেটা বলবো, বড় প্রশ্নগুলোর কথা আমি আগেও বলেছি তোমাদের। আগে তোমাদের জানা হয়ে গেছে, যেভাবে আগে বলেছি সেভাবে তোমরা করবা। আগের ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি আমি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করতে হবে। তো পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।